বিজেপির লোকেরা তো যোগী আদিত্যনাথের বুলডোজার মডেলকেই একটা বিরাট ফুলিয়ে ফাঁপিয়ে বাংলার মানুষের সামনে এনে হাজির করেছিল। তো তারপরে যারা যেমন দিয়েছেন তেমন পাচ্ছেন। ভোটের আগে বিজেপি করেছেন, এখন দেখছেন স্টেশনের পাশে তার ঝুপড়ি, হকার, তার ছোট ঘর সব বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে নোটিশ না দিয়ে। নোটিশ গেছে অভিষেক ব্যানার্জির কাছে, কারণ অভিষেক ব্যানার্জি একটা কেউকেটা, সে একটা ব্যাপার, তার সাথে বিভিন্ন রকম ব্যবসায়িক টাইজও থাকলেও থাকতে পারে, শোনা যায় অনেক রকম কথা। সুতরাং তাকে নোটিশ পাঠাতে হবে, তার নাকি বেআইনি বাড়ি ইত্যাদি ইত্যাদি বলে। আর যে লোক খেটে খায়, যে লোক দিন আনে দিন খায়, গরিব লোক, হিন্দু হোক মুসলমান হোক, সে তপসিয়ায় হোক বা স্টেশনের ধারে হোক, সেই লোকের ঝুপড়ি, সেই লোকের দোকান, সেই লোকের বাড়ি একদম কোনো নোটিশ ছাড়া বুলডোজার দিয়ে ভেঙে চুরে দেওয়া হবে। বিজেপি বড় লোকের পার্টি, বিজেপি এই বুলডোজিংটাও বেছে বেছে গরিব মধ্যবিত্তের এলাকায় গিয়ে করছে, বড় লোকের কাছে গিয়ে করছে না। আমরা এই কারণেই প্রথম থেকে বলেছিলাম যে বিজেপি হিন্দু ধর্মের জামাটা পড়েছে, আসলে হিন্দুর পার্টি না, বড় লোকের পার্টি। তারপরেও বাংলার মানুষের একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছেন। যারা ভোট দিয়েছেন তারা নিজের অভিজ্ঞতায় এই 3 সপ্তাহের মধ্যে সুর পাল্টাতে শুরু করেছেন। আরও অনেক জিনিস সামনে আসবে, যেমন যত দিন আসবে, বিজেপিটা তো আনটেস্টেড। অনেকে ভেবেছিলেন যে কংগ্রেসকে দেখেছি, সিপিএমকে দেখেছি, তৃণমূলটাকেও দেখলাম, বিজেপিকে কোনো দিন দেখিনি, বিজেপিকে একটু দেখি। আগে মাছ ভাত খেয়েছি, ডাল ভাত খেয়েছি, সবজি ভাত খেয়েছি, ফলিডলটা তো কোনো দিন খাইনি, একটু ফলিডলটা খেয়ে দেখি। এখন ফলিডল খেয়ে দেখবেন, আরও যেমন দিন যাবে আরও বুঝতে পারবেন। না, এটা মানে ফর অর এগেনস্টের ব্যাপার না। এসএফআই বাড়লে ককরোচ জনতা পার্টি ছোট হয়ে যাবে, আর ককরোচ জনতা পার্টি বাড়লে এসএফআই ডিএফআই ছোট হয়ে যাবে, ব্যাপারটা তা না। অনেক মানুষ আছে যারা রাস্তায় এসএফআই করে, যারা আদারওয়াইজ এসএফআই এর সাথে যুক্ত, তারাও এই মুভমেন্টের প্রতি একটা সহানুভূতি জানিয়েছে। আবার এমন অনেক মানুষ আছে যারা, এসএফআই তো বামপন্থী সংগঠন, প্রতিষ্ঠান বিরোধী সংগঠন, বিজেপির সাথে আছে, এবিভিপির সাথে আছে, কিন্তু এবিভিপির নীতি, বিজেপির নীতি দেখে বিরক্ত। বিজেপি সরকার মুখে বাতেলা দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে চাকরি দিচ্ছে না। বিজেপি সরকারের আমলে 1 লক্ষ সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, 10 দিনে 4 বার পেট্রোলের দাম বাড়লো, এই সামগ্রিকভাবে ব্যাংক, এলআইসি, ইন্স্যুরেন্স সব বেচে দিচ্ছে। রোজ আজ এখানে একজন দলিত, তো কাল ওখানে একজন মুসলমান, তো পরশু ওখানে একজন মহিলা, কেউ না কেউ অত্যাচারিত হয়েই চলেছে বিজেপি আমলে। সব নেতারা তারা অন্য পার্টিতে হয়ে দুর্নীতি করছে, তারপর বিজেপিতে এসে ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু দেখে যে দেশের মানুষ, যে দেশের জেনজি, তারা ক্ষেপে গেছে, বিরক্ত হয়ে গেছে সিস্টেমের প্রতি, যে যারা সরকার চালাচ্ছে তারা আমাদের কিচ্ছু দিতে পারছে না, খালি বাতেলা, বড় বড় কথা। তারা মিলে এই ককরোচ জনতা পার্টি, এই সোশ্যাল মিডিয়া মুভমেন্টটাকে, এবং ইট স্টার্টেড অ্যাজ হিউমার, এ তো ব্যঙ্গ, স্যাটায়ার হিসেবে, সার্কাস্টিক একটা প্ল্যাটফর্ম হিসেবে চালু হয়েছিল। জাজ হঠাৎ ওই কথাটা বলতে গেলেন কেন? দেশের মানুষের প্রশ্ন তো থাকবে। আপনি বলে দেবেন খামোকা যে যার কিছু করার নেই সে গিয়ে আরটিআই অ্যাক্টিভিস্ট হচ্ছে আর ককরোচ আর প্যারাসাইটের মতো প্রশ্ন করে বেড়াচ্ছে? প্রশ্ন না করলে উকিলদেরও তো কাজ প্রশ্ন করা। আপনি বিচারক, আপনারা তো সত্য অনুসন্ধান করাটাই আপনার শেষ কাজ। তা প্রশ্ন না করলে সত্য অবধি পৌঁছানো যায়, সত্য অনুসন্ধান করা যায়? আপনারা প্রশ্ন করতে পারেন, আর দেশের মানুষ সরকারকে প্রশ্ন করলেই তারা প্যারাসাইট, তারা ককরোচ। সুতরাং এই যারা ককরোচ হিসেবে সামনে এসেছেন, তার মধ্যে শুধু এসএফআই বামপন্থীরা নেই, তার মধ্যে অসংখ্য অংশের, এমনকি এক্সট্রিম রাইটের সাথে, ভয়ানক ডানপন্থীদের সাথে মানসিক নৈকট্য আছে এমন মানুষও, উগ্র ডানপন্থী বিজেপি সরকার, তাদের নীতিগুলির প্রতি বিরক্ত হয়ে এই মুভমেন্ট, এই প্ল্যাটফর্ম জয়েন করছেন। আমরা এটার ফর এবং এগেনস্টে বলার বিষয় না, আমরা এটাকে দেখি প্রতিফলন, রিফ্লেকশন অফ দি অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন অফ দ্য ইয়াং জেনারেশন অফ ইন্ডিয়া। সাধারণ মানুষ সরকারের প্রতি অনাস্থা পোষণ করছে, তার প্রতিফলন হচ্ছে এই প্ল্যাটফর্মটি। তারা এইভাবে গ্রো করে গেল, বিজেপি কংগ্রেস সবাইকে ছাপিয়ে এত এত তাদের ফলোয়ার, এবং ফাইনালি তাদের এক্স হ্যান্ডেল সাসপেন্ড করতে হচ্ছে, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফ্রিজ করতে হচ্ছে। তার মানে রাষ্ট্রীয় ক্র্যাকডাউন নামিয়ে আনতে হচ্ছে। সরকার কোথাও না কোথাও তো ভয় পেয়েছে বটেই। আমরা আমাদের আদর্শগত লড়াই নিয়ে উপস্থিত আছি। মাঝে তৃণমূলটা থাকায় একটা ধোঁয়াশার পরিবেশ তৈরি হতো, অনেক মানুষ আমাদের ভরসা করেন, আমাদের সাথে থাকেন, কিন্তু সেই মানুষ ভাবতেন যে আচ্ছা সিপিএম যদি এখন না পারে তাহলে থাক বাবা, তৃণমূলকে দিয়ে বিজেপিটাকে আটকাতে পারবে। আবার এমন অনেক মানুষ তৃণমূলটাকে তাড়াতে চান, এমনি হয়তো বামপন্থীদের ভালোই বাসেন, কিন্তু তোমরা কি এখন পারবে? তার চেয়ে বাবা বিজেপি তৃণমূলকে হারানোর কাছাকাছি আছে, তাহলে বিজেপিকে ভোট। এই করতে গিয়ে আমাদের রাজনৈতিক পরিসর খানিকটা ছোট হয়ে এসেছিল তৃণমূল বিজেপির বাইনারির মধ্যে দাঁড়িয়ে।
এবং আমরা যে কথাটা বলতাম যে এই বাইনারিটা সুকৌশলে আরএসএসের পরিকল্পনা অনুসারে তৃণমূল বিজেপি দুজনেই রেখে দিচ্ছে। এখন বিজেপির আর তৃণমূলকে ভারতের রাজনীতিতে টিকিয়ে রাখার প্রয়োজন নেই, যেভাবে আম আদমি পার্টিকে আর টিকিয়ে রাখার প্রয়োজন নেই, ওই কারণে সমস্তটা নিয়ে দিল্লি দখল করে ফেলতে গেল, যেভাবে অন্য আর 5টা জায়গায় তারা আক্রমণ করছে, সেইভাবে তৃণমূলের পারপাস হ্যাজ বিন সার্ভড। তৃণমূলকে দরকার ছিল পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরানোর জন্য, বামপন্থীদের পেটানোর জন্য, বামপন্থীদেরকে কোণঠাসা করে যে পলিটিক্যাল ভ্যাকুয়ামটা হবে সেখানে আরএসএসকে ডেকে এনে আরএসএস বিজেপির ব্রিডিং গ্রাউন্ড তৈরি করিয়ে দেওয়ার জন্য তৃণমূলকে প্রয়োজন ছিল। একবার বিজেপির সেটা হয়ে গেছে। বিজেপি এখন যথেষ্ট পরিমাণে তাদের রাজনীতিটা অ্যাগ্রেসিভলি করতে পারছে বাংলার মাটিতে। তারা মনে করেছে যে আর দরকার নেই, ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, ভোট কিভাবে হচ্ছে, কাউন্টিং কিভাবে হচ্ছে, এইসব নিয়ে প্রশ্ন আছে। এই প্রশ্ন যারা করছে তাদেরকে জেলে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছে না। রাহুল গান্ধী যে মাঝে মধ্যেই প্রেস মিট করে ব্রাজিলিয়ান মডেলদের কথা বলছে ভোটার লিস্টে, সেগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে না। সুতরাং সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন একটা অন্ধকার অধ্যায়ের সূচনা হলো বলে আমরা মনে করি, যেটা আরও ডেঞ্জারাস, কারণ এটা মতাদর্শগতভাবে ফ্যাসিস্ট। এরা সমস্ত রাষ্ট্রশক্তিকে অ্যাপ্লাই করার মতো করে এসছে। কিন্তু আমরা বামপন্থীরাও, তুমি যদি বুনো ওল হও আমিও বাঘা তেঁতুল। সুতরাং আমরা বামপন্থীরা আদর্শগত লড়াইয়ের প্রশ্নে 1 ইঞ্চি জমি ছাড়ব না। ফলতায় দেখেছ, তপসিয়ায় দেখেছ শতরূপকে, বিরাটি রেল স্টেশনে দেখেছো দীপশিতাকে, আজকে ব্যান্ডেলে দেখেছো মীনাক্ষীদিকে, এসএফআই ডিওয়াইএফআইকে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে দেবাঞ্জনদেরকে দেখেছো। বাংলাকে বাঁচানোর জন্য, রুজি রুটির অধিকার রক্ষা করার জন্য, জীবন জীবিকার অধিকার রক্ষা করার জন্য, সম্প্রীতিকে রক্ষা করার জন্য, রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে বাঁচানোর জন্য বামপন্থীরা যতদূর যাওয়ার যাবে। বিধানসভার ভিতরে রানাদা সেই লড়াইটা লড়বেন, ডোমকল থেকে জিতে আসা আমাদের বামপন্থী বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই লড়াইটা লড়বেন। বাইরের রাস্তায় আমরা সবাই সেই লড়াইতে 1 পা পিছবো না। আমরা বিজেপি আরএসএসকে টুথ অ্যান্ড নেল লড়ে নেব। অনুপ্রবেশকারী কে? আমার তো যদ্দূর মনে পড়ে 2জন বিজেপি বিধায়ক, তাদের কেউ কেউ এবার মন্ত্রী হলেন। এসআইআরে তাদের 2002-এর লিস্টে নাম ছিল না, তাদের পুরনো বাবা মায়ের নাম ছিল না, ইত্যাদি ইত্যাদি বলে তাদের মাঝখানে আটকে গেছিল প্রার্থী হওয়া, বা তাদের সব ভোটার লিস্টে নাম ওঠাই সব আটকে গেছিল। সুতরাং বিজেপি যে কথাগুলো বলছে, এখন বলছে হোল্ডিং সেন্টার, আগে বলতো ডিটেনশন ক্যাম্প। আচ্ছা, এসআইআর হলো, এত বড় আওয়াজ করে হলো, ন্যায্য ভোটার 30 লক্ষ 32 লক্ষ মানুষ বাদ চলে গেলেন, 27 লক্ষ প্লাস ডিলিটেড। আপনারা কতজন বাংলাদেশিকে বার করতে পারলেন? আপনারা কতজন রোহিঙ্গাকে বার করতে পারলেন? আমরা তৃণমূল সরকারে থাকাকালীন তৃণমূল যেমন মুসলমান খেলেছে, বিজেপিও তো হিন্দু হিন্দু খেলেছে। আমরা বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে আপনারা বিজেপির নেতারা লোকাল থানায় রোহিঙ্গাদের নিয়ে যাচ্ছেন না কেন? কারা কারা পাড়ায় রোহিঙ্গা আছে তাদেরকে চিহ্নিত করে। তাহলে আজকে দাঁড়িয়ে কে রোহিঙ্গা, কে অনুপ্রবেশকারী, কে ফলস ভোটার কার্ড নিয়ে এখানে এসে বসে আছে, কার 2002 সালে নাম ছিল না তারপরে এসেছেন, তাদের মধ্যে কতজন হিন্দু কতজন মুসলমান? আচ্ছা, যারা হিন্দু তারা কোথায় আছেন এখন? বিজেপির হয়ে ঢুকে পড়েছেন কি না কেউ কেউ? এগুলোর উত্তর দিতে হবে তো। কেন বিজেপির এমপি বলল এসআইআরের সময় 1-2 বার ভোট দিতে পারবেন না, সিএএতে নাম অ্যাপ্লাই করুন, তারপরে আবার আমরা দেখছি ভোটার লিস্টে নাম করিয়ে দেব? কেন বলতে হলো? তার কারণ অনুপ্রবেশকারী মুসলমান বলে আসলে যে কথাটা চালানোর চেষ্টা হয়েছিল, যেটা বিজেপির নেতারা সুকৌশলে চেপে গেছিলেন, যে ওপার থেকে হিন্দু সম্প্রদায়ের, নমশূদ্র সম্প্রদায়ের, মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ ফেলে এসেছেন সিএএ, এনআরসি ইত্যাদি এক্সারসাইজ, এসআইআর ইত্যাদি এক্সারসাইজ, সেই মানুষকে বিপদে ফেলে দিয়েছে। মতুয়ারা তারা বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলেননি ভোটের আগে, এখন ভোটে জিতে গেছি বলে 7 খুন মাফ। মানুষের নাগরিক অধিকারের জন্য আমরা বামপন্থীরা লড়াই করব, জাত ধর্ম দেখব না। যদি অনুপ্রবেশকারী, যদি বেআইনি কেউ থাকে, যদি সে এখানে এসে ঝামেলা পাকাতে চায়, সে যদি এখানে এসে জঙ্গি কার্যকলাপ করতে চায়, তাহলে তার বিরুদ্ধে আমার দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা যাতে নেওয়া হয় তার জন্য বামপন্থীরা বলবে। কিন্তু বিনা দোষে মানুষকে হয়রান করা, এই যে পে লোডারে করে ফেলে দিয়েছে বাংলার মানুষকে অন্য দেশের সীমান্তে, সোনালী খাতুন অন্তঃসত্ত্বা মহিলা ডিপোর্ট করে দিয়েছে, এই ধরনের ঘটনা প্রমাণ করে যে বিজেপি আরএসএস তারা মানবতার শত্রু। শুভেচ্ছা রইল। অরূপ বিশ্বাসের থেকে অন্তত এইটুকু শিখেছেন, ভালো কথা। আমার কিছু বলার নেই,
বিজেপির যাদবপুরের বিধায়ক, আমার দেখে ভাল লেগেছে। যাকে জড়িয়ে ধরেছেন তার নাম রশিদ। তিনি ইস্টবেঙ্গলের 22 বছর পর আইএসএল জেতার মুখ্য কারিগর। তিনি নিজে প্যালেস্টাইনের মানুষ। তিনি তারপরে ইন্টারভিউ দিয়েছেন যে আমি একজন উদ্বাস্তু, তাই আমি উদ্বাস্তুদের যন্ত্রণাটা বুঝি। আমার মতো ইস্টবেঙ্গল সমর্থকরা আমরা উদ্বাস্তু পরিবারের সন্তান। পিঠে কাঁটাতারের দাগ লাগা পরিবারগুলো, সেই পরিবারগুলো মিলে বুকে অনেক যন্ত্রণা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব বানিয়েছিল। সেই ইস্টবেঙ্গল ক্লাব জিতছে এবং সেই জেতায় সুদূর প্যালেস্টাইনের উদ্বাস্তুদের যন্ত্রণা বোঝা একজন মানুষ, তার অবদান আছে। এটা আমাদের কাছে একটা রূপকথার মতো বিষয়, পোয়েটিক জাস্টিস আমাদের কাছে। কিন্তু যে বিজেপি প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের পক্ষে মিছিল করলেই আমাদের বামপন্থীদের দেশদ্রোহী বলে, আমাদের বামপন্থীদের জঙ্গি বলে, আমাদের বামপন্থীদের পাকিস্তানে চলে যাও বলে, বিজেপি তাদের বিধায়ক তিনি একেবারে প্যালেস্টাইনের প্লেয়ারকে জড়িয়ে ধরলেন, তখন প্যালেস্টাইনটা ভুলে গেলেন ইস্টবেঙ্গল। বিজেপি উদ্বাস্তুদের ভোট পেতে হবে, দেশভাগের ক্ষত উস্কে দিয়ে উদ্বাস্তু ফ্যামিলিগুলোতে হিন্দু মুসলমান বিষ ঢালতে হবে। সেই কারণে এটাকে দ্বিচারিতা বলে কিনা আমি জানি না। আমরা বুঝি এইভাবে যে উদ্বাস্তুদের মুক্তি সংগ্রামে, উদ্বাস্তুদের অধিকারের সংগ্রামে বাস্তুহারা সমিতি ছিল, লাল ঝান্ডা ছিল। 40, 50, 60-এর দশকে আমাদের পরিবারগুলো যখন যাদবপুর, টালিগঞ্জের মতো অসংখ্য জায়গায় এসে বসছিল, তখন তাদের পাশে লাল ঝান্ডা ছিল, কমিউনিস্ট পার্টি ছিল। লঙ্গরখানা করো, মাথা গোজার ঠাই তৈরি করো, পরে বামপন্থীদের সরকার এলে রেশন কার্ড, ভোটার কার্ডের ব্যবস্থা করো, কলোনি কমিটি তৈরি করো। তখন হিন্দু মহাসভা ছিল, কিন্তু উদ্বাস্তুদের সংগ্রামে কোনো কাজে লাগেনি। আরএসএস ছিল, গান্ধীজিকে খুন করছিল, উদ্বাস্তুদের সংগ্রামে কোনো কাজে লাগেনি। তারা আজকে এত বছর পরে ভোট পাওয়ার জন্য উদ্বাস্তু ফ্যামিলিগুলোর কাছে গিয়ে দেশভাগের ক্ষত উস্কে দেওয়ার কথা বলছে। কিন্তু আমরা যারা দুনিয়া জোড়া উদ্বাস্তুদের যন্ত্রণাকে বুঝি, যে কারণে আয়লান কুর্দির মৃতদেহ যখন সমুদ্র তটে ভাসে আমরা যন্ত্রণাবিদ্ধ হই,